জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। দ্বিতীয় অধিবেশনেই তারেক রহমানকে দুইয়ে দিয়ে সংসদে জ্বর তুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, জনগণের করের টাকায় চলা একটি রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ক্যাডারের মতন ব্যবহার করে এই সরকার। এদিকে অবশেষে প্রকাশ হয়েছে রুমিন ফারহানার সংসদ বক্তব্য। 5 মিনিট বক্তব্য দিয়ে তারেক রহমান, বিএনপি দল সবার কুকর্ম প্রকাশ্যে এনেছিল। 2026 সালের এই সংসদে অসংখ্য ঘটনাও ঘটেছে। বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে অসম চুক্তি নিয়ে কথা বলে, বাংলাদেশের পক্ষে দাঁড়ায়, তখন তাকে শিবির তকমা দিয়ে পিটিয়ে মারা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের স্বার্থে এখন কথা বলা যাবে না যদি তা সরকারের বিপক্ষে যায়। একই বিষয়ে কথা বলতে গিয়ে খুলনা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিএমএ খুলনা শাখার সভাপতি পদ হারিয়েছেন। সংসদে রুমিন ফারহানার আগুন ঝরা বক্তব্যে হতবাক তারেক রহমান। অবাক হয়ে চেয়ে রইলেন 300 জন সংসদ সদস্য। দর্শক, যে রুমিন ফারহানা দীর্ঘ 17 বছর যখন বিএনপি ক্ষমতায় ছিল না তখন নিজে একাই আওয়ামী লীগকে দমিয়ে রেখেছিলেন, সেই রুমিন ফারহানা যখন বিএনপির সুদিন ফিরে আসলো অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে গেল, তখন রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হলো তারেক রহমানের নির্দেশে এবং চক্রান্তে। দর্শক, এবার সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা ভয়ানক বক্তব্য দিয়েছে। অবৈধ ইউনূস সরকারের আমলনামা নিয়ে যত কথাই বলি না কেন কম বলা হবে। একজন উপদেষ্টার দুর্নীতি এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার ভয়াবহ তৎপরতার খবর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে ব্যারিস্টার রুমিন ফারহানার সংসদ বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে সারা দেশেই অসংখ্য ঘটনা ঘটছে এবং ব্যারিস্টার রুমিন ফারহানার সংসদের সেই 5 মিনিটের বক্তব্য সবার সামনে আসে। রুমিন ফারহানা এই 2026 সালের নতুন সংসদে তারেক রহমান সহ বিএনপি দলের অনেক কুকর্ম সবার সামনে আনে। আপনারা দেখেছিলেন নির্বাচনের আগে বিএনপি দল রুমিন ফারহানাকে বিদায় করে দিয়েছিল তাদের দল থেকে। এখন সেই প্রতিশোধটা রুমিন ফারহানা নিতেছে এবং অসংখ্য কথা বলে বিএনপির বিরুদ্ধে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বিএনপির কি কথা বলেছে রুমিন ফারহানা এবং এই নিয়ে সারা দেশের মধ্যে যে অনেক ঘটনা ঘটে। তারেক রহমানও কিন্তু সংসদে রেগে গিয়ে অনেক কিছু করেন, সেইটাও দেখতে পারবেন। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন। সংসদ নেতা সে কথা বলেছিলেন। আমার প্রথম দিনের বক্তব্য 2 মিনিট, আমি 1 মিনিটও শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার। একই ঘটনা আজকে ঘটছে। যদি তাই হয়ে থাকে মাননীয় স্পিকার, কোন গণতন্ত্রের কথা আমরা বলি, কোন বাক স্বাধীনতার কথা আমরা বলি, কোন সংসদের কথা আমরা বলি মাননীয় স্পিকার? এইভাবে তো একটা সংসদ চলতে পারে না। আমি আমার দলের কথা বলবো, তারা তাদের দলের কথা বলবে, কিন্তু আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায়। আজকে অর্থনৈতিক মুক্তি যেই প্রবাসী শ্রমিকের হাত ধরে এসছে তার প্রত্যেকটি তার অবদান মাননীয় স্পিকার। আমি আরো গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি কোনোদিন কোনো আসনে কোনো নির্বাচনে পরাজিত হন নাই, গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়াকে। স্পিকার, সংসদে আজকে সম্পূরক বাজেটের উপরে যে আলোচনা করবার কথা, সেই ব্যাপারে আমি শুরুতেই বলতে চাই, একটা সরকারের সক্ষমতা ক্রমশই বাড়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকারের সক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। 2010-11 থেকে শুরু করে যদি আজকে পর্যন্ত আমরা লক্ষ্য করি, বাজেটের মাত্র 76% আমরা বাস্তবায়ন করতে পারি। যে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা ধরা হয় মাননীয় স্পিকার, সেই রাজস্ব আমরা কখনোই আদায় করতে পারি না। এবং শেষ পর্যন্ত যে উন্নয়ন খাতে যে কথাটি এডিপি, সেই এডিপি দেখা যায় যে প্রথম 9 মাসে যেটুকু কাজ হয়, পরের 3 মাসে দেখা যায় তার কয়েক গুণ বেশি। অর্থাৎ বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটা বিরাট ঘাটতি আমরা লক্ষ্য করি। এইবার বাজেটের সম্পূরক বাজেটের আলাপে এসছে যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দের ব্যাপারে কথা বলা হয়েছে। তার একটি হচ্ছে নির্বাচন কমিশন মাননীয় স্পিকার। এই নির্বাচন কমিশন কি ধরনের নির্বাচন করেছে বাংলাদেশে মাননীয় স্পিকার? আমার একটি কথায় সারা সংসদ উত্তপ্ত হয়েছে। কলামের পর কলাম লেখা হয়েছে, সেই কলামে যে ভাষা ব্যবহার করা হয়েছে মাননীয় স্পিকার, কোন সভ্য জগতের মানুষ, কোন সভ্য লেখক ওই ভাষায় কলাম লিখতে পারে না। যাই হোক, সেই ব্যাপারে না হয় কথা নাই বললাম মাননীয় স্পিকার। তারপরে আমি বলি যে কি ধরনের নির্বাচন হয়েছে সেইটা এখানে যে সদস্যরা আছেন তারা আল্লাহকে হাজির নাজির জেনে বলুন যে সংবিধানের 65-2 ধারায় যেটা বলা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হইবে। তারা কয়জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইয়াছেন? আল্লাহকে হাজির নাজির জেনে তারা নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি বিবেক থেকে থাকে আপনারা নিজের উত্তর নিজেই পেয়ে যাবেন। কি ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে আজকে এই সংসদে এসছেন? বারবার কথা দেওয়া হয়েছিল যে আমাদেরকে সংসদে কথা বলতে দেওয়া হবে, সেই কারণে এই সংসদ নির্বাচিত নয় যেন মাননীয় স্পিকার আমরা সংসদে যোগ দিয়েছি। কারণ আমাদের যে সীমিত স্পেস,
কারণ আমাদের মিটিং করতে দেওয়া হয় না, জনসমাবেশ করতে দেওয়া হয় না, অনুমতির বেড়া জালে আমাদেরকে বারবার আটকে ফেলা হয়। মাননীয় স্পিকার, অর্থনৈতিক খাত এখন হুমকির মুখে। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক মাননীয় স্পিকার তুলে দেওয়া হয়েছে এক একটা ব্যক্তির হাতে। মাননীয় স্পিকার, আগে এক পরিবারে 2 জন সদস্য পরিচালক হতে পারতেন, এখন এক পরিবারে 4 জন সদস্য পরিচালক হন। একাধিক ক্রমে তারা 9 বছর ধরে ব্যাংক শাসন করেন। তারপরে আর ব্যাংকে কি থাকে মাননীয় স্পিকার? কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয়, বিচার হয় না। এই দেশে ভল্টের সোনা তামা হয়ে যায়, তদন্ত হয় না। এই দেশে পাথর গায়েব হয়ে যায় মাননীয় স্পিকার। 15 লক্ষ টন কয়লা নাই হয়ে যায় মাননীয় স্পিকার। কোন রকমের কোনো বিচারের মুখোমুখি করা হয় না। আমি আমার বক্তব্যের আবারও বলছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকে যার যার বিবেককে প্রশ্ন করেন। আপনারা কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন? আপনারা কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নাই। সংসদে দেশের কথা বলা তার আজীবনের স্বপ্ন। সুতরাং সংসদে প্রথমবারের মতন আসতে পারাও আমার সেই স্বপ্নের একটা পূরণ নিশ্চয়ই। সুতরাং আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের, কিন্তু একই সঙ্গে আজকের দিনটি আমার জন্য অত্যন্ত কষ্টেরও বটে। কারণ আমি এমন একটি সংসদের প্রতিনিধিত্ব করছি, এরকম সংসদে প্রথমবারের মতন আসা আমার জন্য আনন্দের যদিও, কিন্তু একই সঙ্গে এটা অত্যন্ত লজ্জার। আমি আরও দুঃখিত এই সংসদের জন্য যে আমার নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যিনি বাংলাদেশের জনগণের প্রাণের নেত্রী, সেই বেগম খালেদা জিয়া এই সংসদে নেই। তারপর আমরা সংসদে এসেছি, আমরা শপথ নিয়েছি, আমরা এই সংসদে কাজ করব শুধুমাত্র একটা কারণে। আপনারা জানেন যে আমাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক যেই কথা বলবার অধিকার আছে সেটা ক্রমশই সংকুচিত হচ্ছে। নানা নিয়মের বেড়া জালে, নানা অনুমতির বেড়া জালে আমরা একটা সভা, একটা মিটিং, একটা জনসমাবেশ করতে পারি না। সুতরাং আমরা সংসদকে ব্যবহার করব দেশের কথা, মানুষের কথা, জনগণের কথা, আমার দলের কথা, আমার নির্যাতিত নেতাকর্মীর কথা বলবার একটা প্ল্যাটফর্ম হিসেবে। আপনারা জানেন যে নানান রকম অনাচার বাংলাদেশে চলছে। বাংলাদেশের মানুষকে তার ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে। একটা জবাবদিহিতাহীন সরকার বাংলাদেশে আছে, এবং জবাবদিহিতাহীন সরকার থাকবার ফলে তার যে কুফল সেটা বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন, মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ চ্যাম্পিয়ন, স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম আসছে। সুতরাং এই সব কিছু নিয়ে আমরা সংসদে কথা বলব। আইনের শাসনের অভাব আছে, সুশাসনের অভাব আছে, ন্যায় বিচারের অভাব আছে, বিচার বিভাগের কিছু আমি বলবো দুর্বলতা আছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু যারা ক্ষমতাশীল, যারা ক্ষমতার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তারা মনে করে যে তারা যে কোনো অপরাধ করে পার পেতে পারবে, এবং ধর্ষণ তার একটি। হাতে 4টি ম্যাক্সি, মুখে বিরক্তির ছাপ। এই অবস্থায় শোরুম থেকে বেরিয়ে আসছেন একজন সংসদ সদস্য। ভাবা যায়? রাজধানী উত্তরার জসিমউদ্দিন রোডের আড়ং শোরুমে ঠিক এই নাটকীয় ঘটনাই ঘটেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে আমরা সবসময় রাজপথে বা সংসদে কড়া ভাষায় কথা বলতে দেখি, তিনি এবার চটেছেন আড়ংয়ের ওপর। 4,500 টাকার কেনাকাটা করলেন, অথচ আড়ং কর্তৃপক্ষ তার হাতে একটি ব্যাগ পর্যন্ত তুলে দিল না। কেন এই আচরণ? এটা কি স্রেফ নিয়ম, নাকি আড়ংয়ের দম্ভ? আজকের ভিডিওতে আমরা এই ঘটনার আদ্যপ্রান্ত এবং পর্দার পেছনের আসল রহস্য ফাঁস করব। সাথেই থাকুন। শনিবার রাত ইফতার শেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা গিয়েছিলেন উত্তরার আড়ং শোরুমে। উদ্দেশ্য ছিল মায়ের জন্য কিছু কাপড় কেনা। তিনি 4টি ম্যাক্সি পছন্দ করেন, যার মোট বিল আসে 4,500 টাকা। কিন্তু বিপত্তি ঘটল ক্যাশ কাউন্টারে গিয়ে। বিল পরিশোধ করার পর আড়ংয়ের কর্মীরা তাকে কোনো ব্যাগ ছাড়াই কাপড়গুলো ধরিয়ে দেয়। রুমিন ফারহানা যখন ব্যাগের কথা জিজ্ঞেস করেন, তাকে জানানো হয় যে ব্যাগ নিতে হলে আলাদা টাকা দিতে হবে। রুমিন ফারহানা সাফ জানিয়ে দেন, 4,500 টাকার কাপড় কিনে কেন আমি টাকা দিয়ে ব্যাগ নেব? আড়ং তাদের সিদ্ধান্তে অটল থাকে। শেষ পর্যন্ত জেদ করে কোনো ব্যাগ ছাড়াই 4টি কাপড় হাতে নিয়ে শোরুম থেকে বেরিয়ে আসেন তিনি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয় তোলপাড়। রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, একজন সংসদ সদস্যকে ন্যূনতম সম্মানটুকু দেখানো হয়নি। তিনি প্রশ্ন তুলেছেন, পরিবেশ রক্ষার দোহাই দিয়ে গ্রাহকদের ওপর কেন এই নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে? শুধুমাত্র রুমিন ফারহানা নন, সাধারণ ক্রেতারাও এই নিয়ে অতিষ্ঠ। রুমিনের ঘটনা ছড়িয়ে পড়তে শত শত ক্রেতা আড়ং নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন। একজন ক্রেতা অভিযোগ করেছেন, আড়ংয়ের কর্মীরা অত্যন্ত বাজেভাবে কর্কশ ভাষায় ব্যাগের দাম চায়। এমনকি হোম ডেকর বা কাঁচের জিনিস কিনলেও তারা র্যাপ করে দিতে চায় না। যেখানে দোয়েল চত্বর থেকে মাটির জিনিস কিনলেও সুন্দর করে কাগজে মুড়িয়ে দেয়, সেখানে হাজার হাজার টাকার শপিং করে আড়ং থেকে এমন অবহেলা পাওয়া সত্যি দুঃখজনক। আড়ংয়ের এই ব্যাগ পলিসি নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? এটা কি বিক্রি বাড়ানোর কৌশল, নাকি অতিরিক্ত লাভ করার চেষ্টা? অনেকে বলছেন আড়ং আসলে পশ্চিমা দেশের নিয়ম আমাদের দেশে চাপিয়ে দিচ্ছে।
ইউরোপ বা যুক্তরাষ্ট্রের সুপার শপে প্লাস্টিক ব্যাগ বন্ধ করার জন্য আলাদা চার্জ নেওয়া হয়, কিন্তু বাংলাদেশে আড়ংয়ের মতো একটি লাইফস্টাইল ব্র্যান্ড যারা দেশি ঐতিহ্যের কথা বলে, তারা কেন 15 থেকে 20 টাকার একটি ব্যাগের জন্য গ্রাহককে এমন অস্বস্তিতে ফেলবে? এমনকি আড়ং তো প্লাস্টিকের ব্যাগও দেয় না, দেয় কাগজের ব্যাগ। তাহলে ব্যাগ দিতে সমস্যা কোথায়? জানা গেছে একটি কাগজের ব্যাগ তৈরি করতে খরচ হয় সর্বোচ্চ 5 থেকে 15 টাকা। আড়ংয়ের মতো ব্র্যান্ড যখন 20,000 টাকার শাড়ি বিক্রি করে, তখন তারা কি পণ্যের দামের সাথে 10 টাকা যুক্ত করে ব্যাগটি দিতে পারে না? অনেকেই মনে করছেন এটি পরিবেশ রক্ষা নয়, বরং অতি মুনাফার একটি কৌশল। ব্যাগের ওপর আড়ংয়ের লোগো থাকে, যা আসলে একটি তাদের ফ্রি মার্কেটিং। গ্রাহক যখন হাতে ব্যাগ নিয়ে ঘোরেন, তখন আড়ংয়েরই প্রচার হয়। সেই প্রচারের ব্যাগের জন্য আবার গ্রাহকের কাছ থেকেই টাকা নেওয়া, একে দ্বিমুখী নীতি বলছেন অনেকেই। গুঞ্জন আছে যে আড়ংয়ের মার্কেটিং এবং প্রাইসিং টিমে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আড়ংয়ের ম্যানেজমেন্টে কি এমন কেউ আছেন যিনি দেশীয় সংস্কৃতির আবেগ বোঝেন না? আধুনিক কর্পোরেট কালচারের নামে গ্রাহক সেবা বা কাস্টমার সার্ভিসকে কেন গৌণ করে দেখা হচ্ছে? প্রত্যেকটা ভিডিওতে বারবার বলার চেষ্টা করি, বাংলাদেশের ইতিহাসে সব থেকে মিথ্যুক, সব থেকে ভণ্ড, সব থেকে প্রতারক, সব থেকে বেহায়া দুইটা মাত্র রাজনৈতিক দল আছে প্রথম সারির। এই দুইটা হইল জামায়াত এবং বিএনপি। জামায়াত এবং বিএনপি যে কত বড় মুনাফেক, এরা যে কথা একটা বলে কাজের বেলা আরেকটা করে, এটা আপনাদেরকে আমি এই গত 19 মাসে অসংখ্য বার প্রমাণ সমেত দিয়েছি। কিন্তু এত কিছু দেখার পরেও অসংখ্য মানুষ এসে গালি দেন। বিএনপি কে নিয়ে তো সমালোচনা কেন করেন? কেন করব না ভাই? বিএনপি সমালোচনা না করার মতো কি এমন করেছে, কি এমন রাজকার্য সম্পাদন করেছে যার কারণে বিএনপির সমালোচনা করব না? বিএনপি জামাতের মধ্যে কোনো পার্থক্য নাই, আমি এইসব বলি। এর পাশাপাশি আরেকটা কথা বলি, যাহা বিএনপি তাহাই জামাত। আপনারা বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা দেখতে পাচ্ছেন, জামাত এবং বিএনপির মধ্যে একটা ব্যাপক দ্বন্দ্ব, কিন্তু এটা হচ্ছে একটা সাজানো স্ক্রিপ্টেড নাটক। কারণ মাঠ উত্তপ্ত রাখা, সংসদে শক্তিশালী বিরোধী দল জামায়াত, এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের মধ্যকার যে দ্বন্দ্ব আপনারা দেখতে পাচ্ছেন, এটা তাদের মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ আসুক, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, দেখবেন জামায়াত এবং বিএনপির মধ্যে যেই দ্বন্দ্ব, যেই দ্বিধা, যেই হাঙ্গামা, এটা মুহূর্তেই পানি হয়ে যাবে। ভাই, 55 বছরের সংসার জীবন এত সহসায় কেউ ভুলতে পারে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। বিএনপির সড়ক ও যোগাযোগ মন্ত্রী, একাধারে 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী, সম্ভবত চাঁদাবাজ রবিউল, সন্ত্রাসী রবিউল, যার বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা আছে, যার বিরুদ্ধে খুনের মামলা আছে, দণ্ডপ্রাপ্ত, তাকে বানিয়েছে মন্ত্রী। অবশ্য তারেক রহমানের মন্ত্রিসভায় ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক একাধিক আছে, এগুলা আসলে বলে শেষ করা যাবে না। এগুলা সময় নিয়ে আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশে বর্তমানে ঈদকে কেন্দ্র করে মানুষের যে যাতায়াত বাড়তেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদ উৎসব পালন করার জন্য তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে, জন্মস্থানে ফিরে যাচ্ছে। এই ঈদকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থা নিয়ে এই রবিউল, তাদের যে সড়ক পরিবহন মন্ত্রী বিএনপির, দেখেন কত বড় মিথ্যুক, কত বড় ভণ্ড, কত বড় প্রতারক, কি ধরনের মিথ্যা কথা বলেছে। সংবাদগুলো দেখেন। ঈদযাত্রায় বাসে 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায়, যাত্রী কল্যাণ সমিতি। 71 টিভি বলতেছে বাড়তি ভাড়া নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রীর ভাষ্য, বিবৃতি, এবং বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ করা হয়েছে। এবার দেখেন বাস্তবতা আসলে কি। চ্যানেল 24 বলতেছে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। দ্য ডেইলি ক্যাম্পাস বলতেছে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় নৈরাজ্য, 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। বুঝলেন পার্থক্য? এই সড়ক মন্ত্রী বলতেছে যেটা ন্যায্য ভাড়া তার থেকেও 20 থেকে 30 টাকা কমিয়ে রাখা হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যেটা ন্যায্য ভাড়া তার থেকেও ক্ষেত্র বিশেষে 200 টাকা 300 টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে, 800 টাকার ভাড়া নেওয়া হচ্ছে, 1100 টাকার ভাড়া নেওয়া হচ্ছে, 1300 টাকা। এটা অহরহ দেখতে পাচ্ছি। দেখেন মানুষ বাসে করে যেতে পারতেছে না, কারণ অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যেসব ট্রাক মালামাল পরিবহন করে সেই সব ট্রাকে উঠে তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছে মানুষ। দেখেন কি পরিমাণ রিস্ক নিয়ে মানুষ এভাবে যাতায়াত করতেছে, অথচ এই চাঁদাবাজ, এই সন্ত্রাসী মন্ত্রী বলতেছে অতিরিক্ত ভাড়া নাকি নেওয়া হচ্ছে না, ভাড়া নাকি মূল্যের থেকে কমিয়ে নেওয়া হচ্ছে। এই হচ্ছে মুনাফিকি। আপনারা জানেন ঈদ উপলক্ষে, শুধুমাত্র ঈদ উপলক্ষে যারা ফুটপাতে বাদাম বিক্রি করে, সিগারেট বিক্রি করে, এদের থেকেও চাঁদা নেওয়া হচ্ছে। এরা পর্যন্ত বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না, কারণ ফুটপাতে বিক্রি করলে অবশ্যই বিএনপির টুকাইদেরকে টাকা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে না 20 বছরের রেকর্ড অতিক্রম করে ফেলেছে। মজার বিষয় কি জানেন? 20 বছর আগেও বিএনপি ক্ষমতায় ছিল। এখন 2026 সাল। 20 বছর আগে কি ছিল? 2006 সাল বিএনপি ক্ষমতায় ছিল। তার মানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে 2024 সালে। সুতরাং 2004 সালে কে ক্ষমতায় ছিল? বিএনপি। তার মানে বিএনপি
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুমিন ফারহানার বক্তব্যকে ঘিরে অনেক কথা যে ছড়িয়েছে, এইগুলো নিয়ে কথা হচ্ছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদের আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।